একটু পর দেখি রিদি নিচে নেমে এলো। ও কালো একটা শাড়ি পরেছে। কালো শাড়িতে ওকে উফ, যা লাগছে। আমার সামনে এসে বলল, দেখো তো আমাকে কেমন লাগছে। আমি বিড়বিড় করে বললাম, শাড়ি ছাড়াই তো বেশি সুন্দর লাগছিল। রিদি বলল, শয়তান ছেলে, তার মানে তুমি তখন সব কিছু দেখে ফেলেছ। আমি একটু আফসোস করে বললাম, সবার কই দেখলাম। রিদি বলল, শখ কত, এখন পড়তে আসো। এই বলে রিদি রুমে চলে গেল। আমিও রিদির পেছন পেছন চলে গেলাম। বাহ, রুমটা তো অনেক সুন্দর গুছানো। গিয়ে রিদির পড়ার টেবিলে বসে পড়লাম। রিদিকে আজকে অনেক সুন্দর লাগছে। ফর্সা শরীরে কালো শাড়িটা খুব সুন্দর মানিয়েছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। তখন রিদি আমাকে বলল, আমার দিকে হা করে না তাকিয়ে থেকে বই বের করো। তারপর আমি বই বের করলাম। রিদি আমাকে অর্থনীতির ভারসাম্য বাজারের কিছু অঙ্ক করতে দিল। এভাবে 1 ঘন্টা পরে আমি আমাদের বাসায় চলে আসলাম। রাতে খাওয়া শেষ করে রুমে এসে চোখ বন্ধ করতেই সন্ধ্যায় ঘটে যাওয়া রিদির ঘটনা চোখের সামনে ভেসে উঠল। আসলে আমি রিদির ফর্সা নাভিটা দেখে ফেলেছিলাম, আর নাভির সাথে সুন্দর ছোট্ট তিলটা আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল। মনের ভিতর এক অজানা ভালো লাগা কাজ করছে। রিদিকে আমি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু ও তো বলল ওর বয়ফ্রেন্ড আছে, হয়তো মিথ্যা বলেছে। আমি আমার চেষ্টা করেই যাব। এভাবে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটিতে এসে মেয়েদের সাথে দেখা। কিরে মামা, কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? হ্যাঁ ভালো। চল, ক্লাসে যাবি না? হ্যাঁ চল। তারপর আমি আর মেহেদি 4টা ক্লাস করে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার বাসায় চলে আসলাম। এসে খুব ক্লান্ত লাগছে, তাই বিছানায় গা এলে দিতেই কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে গোসল করে হালকা নাস্তা করে রিদির কাছে পড়তে গেলাম। গিয়ে কলিং বেল বাজাতে আন্টি দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। আন্টি, রিদি কোথায়? ও তো রুমে আছে, যাও। তারপর আমি আর কোনো কথা না বলে রিদির রুমের দরজার সামনে চলে গেলাম। যেতেই কালকের কথা মনে পড়ে গেল, তাই আগে দরজা নক দিলাম। ভিতরে আসবো? ভিতর থেকে রিদি বলল, কে? আমি বললাম, আমি রাকিব। ও আচ্ছা, ভিতরে আসো। তারপর আমি ভিতরে প্রবেশ করলাম। আজকেও রিদি শাড়ি পরেছে। আমি তার দিকে বেশিক্ষণ না তাকিয়ে পড়ার টেবিলে গিয়ে বসে পড়লাম। রিদি আমাকে কয়েকটা অঙ্ক করতে দিল। আমি সেগুলো বসে বসে করছি। অনেক গরম লাগতেছে, তাই আমি রিদিকে বললাম, অনেক গরম লাগছে, ফ্যানটা দিবেন প্লিজ। রিদি বলল, ফ্যানে একটু সমস্যা হয়েছে, দাঁড়াও দেখতেছি। রিদি ফ্যান ঠিক করার জন্য খাটে উঠল, তবুও ফ্যানের কাছে তার হাত পৌঁছালো না। তখন রিদি আমাকে বলল, রাকিব, আমার হাত পৌঁছাচ্ছে না, আমাকে একটু উপরে উঠাবে? আমি রিদির কথা শুনে চমকে উঠলাম। মনে মনে তো অনেক খুশি লাগছে। আচ্ছা, আসছি। তারপর আমি রিদিকে জড়িয়ে ধরে উপরে করলাম। ভিতরে এক অন্যরকম ফিল হচ্ছে। রিদি যখনই তার হাত ফ্যান ঠিক করার জন্য তুলল, তখন তার পেটের শাড়িটাও হালকা সরে গেল, আর আমার চোখের সামনে তার ফর্সা নাভিটা চলে আসে। আমার চোখ তো ছানা বড়া হয়ে গেল। আমি এক দৃষ্টিতে শুধু দেখতেছি। ওকে জড়িয়ে ধরে উপরে তোলার কারণে আমার মুখ আর ফর্সা নাভির দূরত্ব মাত্র 3 ইঞ্চি। একটা মেয়ের ওটা এত সুন্দর কিভাবে হতে পারে? নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। তারপর যেটা করলাম তা দেখে রিদি চমকে উঠল। রিদির ফর্সা নাভিতে কিস করেই দিলাম। রিদি আমার এরকম কাণ্ড দেখে কেঁপে উঠল। তারপর রিদি এরকম কেঁপে ওঠার কারণে আমি একটু নড়ে উঠলাম, আর রিদি খাটে পড়ে গেল। সাথে আমিও তার উপর পড়ে গেলাম। রিদি আমার দিকে তাকিয়ে আছে, আমিও তার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রিদি আমাকে ধাক্কা দিয়ে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। থাপ্পড়টা অনেক জোরে মারছে। আমার চোখ দিয়ে পানি পড়ছে। তারপর আমি জিজ্ঞেস করলাম, কি হলো, মারলেন কেন? রিদি বলল, কুত্তা, তুই এটা কি করলি? তোর মতো ছেলেকে একটু প্রশ্রয় দিলে মাথায় উঠবি, সেটা খুব ভালো করেই বুঝে গেছি। তোকে কতবার বলবো আমার বয়ফ্রেন্ড আছে? আমি বললাম, কিন্তু আমি তো ভাবছি আপনি ফাইজলামি করছেন। রিদি বলল, তোর সাথে ফাইজলামি করতে যাব কোন দুঃখে? আর আন্টি অনেক রিকোয়েস্ট করেছিল, তাই তোকে পড়াচ্ছি। তাই বলে এই নয় যে তুই আমার মাথায় চড়ে বসবি। থাক, আর কিছু বলতে হবে না, বুঝে গেছি। বলে আমি সেখান থেকে চোখ মুছতে মুছতে বের হয়ে আসলাম। বাসায় এসে রাতের খাবার না খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। আর ভাবতে লাগলাম, সত্যি হয়তো অন্যায় করে ফেলেছি, এরকম করা উচিত হয়নি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আবার রুমে চলে আসলাম। আজকে আর ভার্সিটিতে যাব না, মনটা অনেক খারাপ।
রিদির কথা বারবার মনে পড়তেছে, কিন্তু কোনো মেসেজও করলাম না। ও তো বলেছে ওর বয়ফ্রেন্ড আছে, তাই ডিস্টার্ব করার কোনো মানেই হয় না। এভাবেই 7 দিন চলে গেল। রিদির কাছেও আর পড়তে যাইনি এই কয়েকদিন, বাসা থেকে বের হইনি। তাই সকালে মেহেদি ফোন করে বলল, কী রে তোর কি অবস্থা, কলেজে আসিস না কেন? আমি বললাম, আজকে দেখা কর, সব বলছি। মেহেদি বলল, ঠিক আছে, কোথায় আসবো? মোড়ে আয়। ঠিক আছে, আসছি। তারপর ওকে রেডি হতে বলে আমিও রেডি হয়ে ওর সাথে দেখা করতে চলে গেলাম। আজকে 7 দিন পর বাসা থেকে বের হলাম। আমি বাসা থেকে বের হয়ে যাওয়ার পর রিদি আমাদের বাসায় আসে। এসেই, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? রিদি বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আন্টি, আর কাউকে তো দেখছি না। আম্মু বলল, রাকিব একটু বাইরে গেছে, জানি না ওর কি হয়েছে, রুমে একাই চুপচাপ থাকে। আর ওর আব্বু তো অফিসের কাজে বাইরে গেছে। আন্টি, রাকিব পড়তে যায় না কেন? কি জানি, আমি তো জানি না মা। ও আচ্ছা। আম্মু জিজ্ঞেস করলো, তা তুমি হঠাৎ এই সময় মা, কিছু বলবে? রিদি বলল, জি আন্টি, এই নিন। আম্মু বলল, কি এটা? রিদি বলল, আমার বিয়ের কার্ড, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সামনে শুক্রবারে বিয়ে, আপনারা সবাই আসবেন প্লিজ। আম্মু বলল, অবশ্যই যাব মা। রিদি বলল, আন্টি সেদিন রাকিব বইগুলো রেখে আসছিল, এই নিন। আম্মু বলল, তুমি ওর রুমে রেখে আসবে প্লিজ, আমার রান্নাঘরে রান্না বসানো। ঠিক আছে আন্টি, সমস্যা নেই। তারপর রিদি ওপরে চলে আসলো। মনে মনে ভাবলো, বাহ, রুমটা তো খুব সুন্দর, একদম সাজানো গুছানো। দেখে মনে হচ্ছে এটাই রাকিবের রুম, কারণ ওর অনেক বড় একটা ছবি দেয়ালে টাঙানো আছে। সব কিছু ভালো করে দেখতে লাগলো রিদি। আর তখনই তার নজর গেল আমার টেবিলের ওপর। টেবিলে রাখা নীল ডায়েরিটা যেন খুব বেশি দৃষ্টি আকর্ষণ করছে রিদিকে। একটু কৌতূহল নিয়ে রিদি টেবিলের কাছে গিয়ে ডায়েরিটা হাতে নিল আর মনে মনে বলল, এটা কি রাকিবের ডায়েরি? কি আছে এই ডায়েরির মধ্যে? রাকিবের মনের কথা? এবার কৌতূহলটা যেন আরও বেশি বেড়ে গেল। আমি জানতে চাই রাকিবের মনের কথা। তাই অন্যের ডায়েরি, তার বিনা অনুমতিতে পড়া অন্যায় জেনেও ডায়েরিটা খুলল রিদি। প্রথম পেজ ফাঁকা পড়ে আছে, কিছুই নেই। তাই রিদি আবার আরেকটা পেজ উল্টাতেই যা দেখলো তাতে তার চোখ কিছুক্ষণের জন্য থমকে গেল আর বলল, এটা কে? আমি? ডায়েরির সাদা পাতায় পেন্সিলের কালিতে আঁকা রিদির প্রতিচ্ছবি। ছবিটা থেকে যেন চোখ সরানোই মুশকিল রিদির। আর বলল, হ্যাঁ, এটা আমি। চোখ, কান, নাক সবটাই প্রমাণ করে যে এটা আমি। কিন্তু তারপরও কিছু একটা তফাৎ আছে। আরও ভাবল রিদি, এই ছবির সাথে আমার চেহারার কিছু তো একটা পার্থক্য আছে, কিন্তু সেটা কি? খুব নিখুঁতভাবে দেখতে লাগলো ছবিটাকে। এই ছবি আর চেহারার মধ্যে কি অমিল আছে? হ্যাঁ, পেয়েছি, অমিল আছে, অনেক কিছুই অমিল আছে। আর সেই অমিলটা হলো ভালোবাসা। ছবিটা খুব ভালোবাসার সাথে অঙ্কন করা হয়েছে। এই চোখ শুধু চোখ নয়, এই চোখে যে হাজারো মায়ার বীর। আচ্ছা, আমার চোখে কি আদৌ এতটা মায়া আছে? কই, আমার তো মনে হয় না আছে। আর এই ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসিটা, এ যেন কোনো সাগরের ঢেউ। আচ্ছা, আমার হাসি কি সত্যিই এতটা সুন্দর? রাকিবের মনে আমার এতটা সৌন্দর্য বিরাজ করে, এটা ভেবে হৃদির চোখে জল চলে আসে। কতটা ভালোবাসলে মানুষ এত নিখুঁতভাবে কারো প্রতিচ্ছবি আঁকতে পারে। হৃদির কৌতূহল আরও বেড়ে গেল। রাকিবের বুকে হৃদির জন্য ভালোবাসার পরিমাণ জানার আগ্রহ আরও বেশি বেড়ে গেল। তাই হৃদি আবার আরেকটা পেজ উল্টালো। আর ওই পেজ দেখার পর হৃদির হার্টবিট কিছুক্ষণের জন্য থমকে গেল। সে আর নিজেকে আটকে রাখতে পারল না, শব্দ করেই কেঁদে দিল। ডায়েরির সাদা কাগজে বড় বড় অক্ষরে লেখা, ভালোবাসি হৃদি, অনেক অনেক বেশি ভালোবাসি। হৃদি চোখ মুছতে মুছতে তাড়াতাড়ি করে আম্মুকে কিছু না বলেই সেখান থেকে চলে গেল। একটু পর আমিও বাসায় চলে আসি। এসে ফ্রেশ হয়ে দুপুরে খাবার সময় আম্মু আব্বুকে বলল, রাকিবের আব্বু, সামনে শুক্রবারে আমাদের বিয়ের দাওয়াত আছে, তুমি যেন কোথাও যেও না, আর রাকিব তুইও না। আব্বু জিজ্ঞেস করলো, কার বিয়ে? আম্মু বলল, আমাদের বাড়িওয়ালার মেয়ে, মানে হৃদির। আম্মুর মুখে হৃদির কথা শুনে আমি চমকে গেলাম। তারপর আমি তাড়াতাড়ি করে আম্মুকে জিজ্ঞেস করলাম, কার কথা বললে তুমি? বুঝিনি। আম্মু বলল, আরে আমাদের বাড়িওয়ালার মেয়ে, মানে হৃদি। আমার পায়ের মাটি যেন সরে যেতে লাগলো। মনে হচ্ছে কানে ভুল শুনেছি। হৃদিও আমার জীবন থেকে চলে যাচ্ছে, ভাবতেই কেমন জানি অস্থিরতা কাজ করছে। আমার এরকম করা দেখে আব্বু আমাকে জিজ্ঞেস করলো, রাকিব তুমি এমন করছো কেন? আমি বললাম, কিছু না আব্বু, বলেই খাবারে পানি ঢেলে দিয়ে উঠে চলে যেতে লাগলাম। পিছন থেকে আম্মু বলল, কি রে, খাবি না? না আম্মু, পেট ভরে গেছে, বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম।
অনেক চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। মনে মনে ভাবলাম, হৃদি কি আমার কথা একটি বারও ভাবলো না? পরে আবার ভাবলাম, আমার কথা কেনই বা ভাববে, ও তো বলল ওর বয়ফ্রেন্ড আছে। এভাবে অস্থিরতা নিয়ে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আজকে হৃদিকে অনেক দেখতে ইচ্ছে করছে, তাই পড়তে চলে গেলাম। ওদের দরজার সামনে কলিং বেল বাজাতেই আন্টি দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। আন্টি, হৃদি আছে? আন্টি বলল, না তো বাবা, ও একটু বিয়ের কেনাকাটা করতে গেছে। তবু আমি নির্লজ্জের মতো বললাম, তাহলে ওর রুমে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। আন্টি বলল, না বাবা, আজকে আর পড়ার দরকার নেই, জানি না ও কখন আসবে। ঠিক আছে আন্টি, আসছি তাহলে বলেই মন খারাপ করে বাসায় চলে আসলাম। আজকেও হৃদির সাথে দেখা হলো না। দেখতে দেখতে হৃদির বিয়ের দিন এগিয়ে এলো। এই কয়েকদিনে হৃদি সাধেও আসেনি, আমার সাথেও দেখা হয়নি। আর দেখা করবে বা কেন, সে তো তার বিয়ে নিয়ে অনেক খুশি। আজ হৃদির গায়ে হলুদ। আমার আব্বু আম্মু সবাই গেছে, আমি যাইনি। গিয়ে বা কী করতাম, ছাদে চুপচাপ দাঁড়িয়ে আছি। শুনেছি সিগারেট খেলে নাকি কষ্ট কমে। আগে কখনোই খাইনি, তাই দোকান থেকে এক প্যাকেট সিগারেট এনে ছাদে এসে আপন মনে টানতে লাগলাম। কিন্তু এক ফোঁটাও কষ্ট কমলো না, বরং আরও বাড়তেই থাকলো। সারা শরীর থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে। তাই রুমে গিয়ে মাউথওয়াশ দিয়ে মুখ ধুয়ে রাতেই আবার গোসল করে ফেললাম। গোসল করে এসে খাটে গা এলে দিতেই কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। আজ হৃদির বিয়ে। সকাল থেকে আব্বু আম্মু ওদের বাসায় গিয়ে বিয়ের কাজ করে দিচ্ছে। আমি একটা বারের জন্য যাইনি। আমি যেতে চাইলাম না। আব্বু আম্মুর অনেক জোরাজুরিতে রাতে বিয়েতে গেলাম। গিয়ে দেখি হৃদিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, একদম লাল পরীর মতো লাগছে। কিন্তু আফসোস, ও আমার জন্য সাজেনি। কিছুক্ষণ পর ও অন্য কারো হয়ে যাবে। হৃদি একবার আমার দিকে তাকালো, আমিও কয়েকবার তাকিয়েছি। আমি এক কোনায় সোফায় গিয়ে বসে আছি। হঠাৎ হৃদির ছোট বোন রিনা এসে আমাকে বলল, রাকিব ভাইয়া, তোমাকে আব্বু আর তোমার আব্বু উপরে ডাকছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে বলে রিনা চলে গেল। আমিও একটু পর উপরে চলে গেলাম। গিয়ে দেখি আব্বু সহ সবাই অনেক চিন্তিত হয়ে গম্ভীর মুখ নিয়ে বসে আছে। আমি যেতেই হৃদির বাবা যা বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ হৃদির বাবা বলল, রাকিব, কিভাবে যে বলি কথাটা, একটু আনিজিভাবে উনি বলল কথাটা। আমি বললাম, জি আঙ্কেল বলেন, এমন করছেন কেন, কোনো সমস্যা? আঙ্কেল বলল, আসলে তোমার যদি কোনো আপত্তি না থাকে তোমায় হৃদিকে বিয়ে করতে হবে। আমি অবাক হয়ে বললাম, মানে? আঙ্কেল বলল, এই বিয়েটা তোমাকে করতে হবে। আমি বললাম, হৃদির জামাই থাকতে আমি কেন বিয়ে করতে যাব? আঙ্কেল বলল, আসলে বাবা, বিয়েটা আমি ভেঙে দিছি। আমি তখন আঙ্কেলের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছি। তারপর উনি বলল, আসলে হৃদি যাকে ভালোবেসেছিল তার সাথে বিয়ে ঠিক করেছিলাম। ওই ছেলে শয়তান, দেখো এই মেয়ের সাথে কি করেছে। একটা ভিডিও ওপেন করে দিল। ছি ছি আঙ্কেল, হৃদির বিয়ে কিনা শেষ পর্যন্ত একটা শয়তানের সাথে ঠিক করলেন, যে কিনা অন্য মেয়ের সাথে। আঙ্কেল বলল, বাবা, আমি এই বিয়েটা ভেঙে দিছি, এখন তুমি বিয়েটা করো। আমি জানি আমার মেয়ে তোমার সাথেই সুখে থাকবে। মনে মনে ভাবলাম, এটাই তো আমি চাই। তারপর আবার উনি বলল, বাবা, কি ভাবছো, বিয়েটা করবা না? মানে আঙ্কেল, আমার। পুরো কথাটা বলতে না দিয়ে উনি বলতে লাগলেন, বাবা, আমার মান ইজ্জত চলে যাবে, প্লিজ আমার মান ইজ্জত বাঁচাও। আমি তো মনে মনে বলতেছি, আপনার মেয়েকে বিয়ে করতে আমি এক পায়ে খাড়া। তবু একটু ভাব নিয়ে বললাম, ওকে আঙ্কেল, আপনার মান ইজ্জতের কথা চিন্তা করে দেখলাম বিয়েটা করাই উচিত। হ্যাঁ বাবা, বড় বাচ্চা বাঁচিয়ে দিলে, তুমি রেডি হয়ে আসো। আমি রেডি হয়ে গেলাম। তারপর হৃদির বাবার কথা শুনে টাসকি খেয়ে গেলাম। মানুষের মাথায় এত বুদ্ধি হয় কেমনে? আমাকে কেউ কিছু বুদ্ধি দাঁড় দিয়েন। কারণ আমি যখন স্টেজে বসেছি তখন হৃদির বাবা বলতে শুরু করলো, সবার মনোযোগ আকর্ষণ করছি, সবাই শুনুন। আমার এই মেয়ের বিয়েটা একটা সারপ্রাইজের মধ্য দিয়ে হতে যাচ্ছে। আমার মেয়ে এই ছেলেকে ভালোবাসতো, তাই বাবা হিসেবে মেয়ের ভালোবাসাকে দূরে ঠেলে দিতে পারি না। তাই হৃদিকে না জানিয়ে আমি ওর সাথে বিয়ে ঠিক করি। আর কার্ডে অন্য ছেলের নাম বসিয়ে দিয়েছিলাম যেন হৃদি বুঝতে না পারে। তা আমার সারপ্রাইজটা আপনাদের কেমন লাগলো? কেউ কেউ ভালো বলতে লাগলো, কেউ সহমত বলতে লাগলো, কেউ কেউ বলতে লাগলো আমার মেয়েকেও এভাবেই বিয়ে দিব। বাট সারপ্রাইজটা দারুণ ছিল। আমি হৃদির বাবা ও মানুষের কথা শুনে 2 মিনিটের জন্য কুমায় চলে গেলাম। উনার মাথায় এত বুদ্ধি কেন? বুদ্ধিজীবী হিসাবে উনাকে নোবেল দেওয়া উচিত। বিয়েটা কেমনে ভেঙে গেছে এটা না বলে কিভাবে কথাগুলো বলছে, এটা নাকি সারপ্রাইজ ছিল। বাহ!
রিদিকে দেখলাম আমার দিকে চোখ বড় বড় করে হা করে তাকিয়ে আছে। ও ভাবছে আমি ওর বাবাকে ভুলভাল বুঝিয়ে বিয়েটা করতেছি। তারপর কাজে এসে বিয়েটা পড়ালো। প্রথম প্রথম বিয়ে করলে যেরকম একটা অদ্ভুত ফিলিংস কাজ করে, আমার বেলা তো ব্যতিক্রম হলো না। সব কিছু শেষ, এখন বিদায় নেওয়া পালা। দেখি রিদি রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। তারপর বউ নিয়ে আমাদের বাসায় আসতেছি। বাড়ির সাথে শ্বশুরবাড়ি হয়ে গেল, কি মজা, হেঁটে হেঁটে যাওয়া যাবে। বাসার সবাই অনেক খুশি, কিন্তু রিদি মনে হয় খুশি হয়নি। রিদিকে আমার রুমে পাঠিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর আমিও রুমে ঢুকতেছি। বাসরঘরের সামনে দাঁড়িয়ে আছি, কেমন জানি ভয় লাগতেছে, আবার লজ্জাও লাগতেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে করে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলাম। দরজাটা লাগিয়ে দিলাম। দেখলাম রিদি মাথা নিচু করে বসে আছে। আমি গিয়ে খাটের ওপর বসলাম। এমন সময় রিদি আমাকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন, কি কথা? রিদি বলল, দেখো, তোমাকে আমি কখনোই স্বামী হিসাবে মানতে পারবো না, কারণ তুমি আমার অনেক ছোট। মানে? তাহলে এই বিয়েতে মত দিলেন কেন? রিদি বলল, তোমার কি ধারণা আমি নিজে থেকে মত দিয়েছি? জীবনেও না। বাবা আমাকে ওনার মরার কসম দিয়েছে, সেজন্য আমি বিয়েটা করেছি।